নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা একটি মন ছুঁয়ে যাওয়া ছোট গল্প। গল্পের নাম শেষ বৃষ্টি। শুনতে থাকুন আজকের গল্প শেষ বৃষ্টি। খসখস করে প্যাডের কাগজে বার কয়েক নিজের নাম লিখল জয়ন্তী। তারপর বার দুই পিঠে হেলান দিয়ে চেয়ারটাকে দোলনার মতো দোলালো। মন আজ ওর বেশ ফুর্তি ফুর্তি। নিজের টেবিলে ফাইল টাইল আজ অনেক আগেই গুটিয়ে ফেলেছে। না, আসলে আজ ওর মন ফাইলপত্তর খোলেইনি। জয়ন্তী জয়ন্তী আবার একটা নাম নাকি? কোনোদিনই ওর কাছে বেশ পছন্দসই মনে হয়নি। প্যাডের কাগজে লেখা নামটার দিকে তাকিয়ে এখন আজ আরো খারাপ লাগছে। মা তো তখন বেঁচে ছিল। ও স্কুলে ক্লাস 9 বোধ হয়। একদিন হাসতে হাসতে বলেছিল, ক্লাসের সবারই কত সুন্দর সুন্দর নাম, আমার কিনা জয়ন্তী। বলে বোধহয় ঠোঁট উল্টেছিল। তখনও সব ব্যাপারেই ঠোঁট উল্টাতো। ছোটদা কাছেই ছিল, বলেছিল, কেন রে, জয়ন্তী তো বেশ ভালো নাম। মা বলেছিল, আমাকে বলছিস কেন? তোর সেজো মাসির কাণ্ড কোন একটা উপন্যাস ঘেঁটে বের করেছিল। ছোটদার কথাটা এখন মনে পড়তেই ভাবল, না, জয়ন্তী নামটা খারাপ হবে কেন? কিন্তু ছোটদাটা কি সেলফিশ? বিয়ে করে বউ নিয়ে রাউরকেল্লা চলে গেল। এখন আর খবরও নেয় না, চিঠিও লেখে না। আর মা কিনা ভেবেছিল কেউ না দেখে ছোটদা দেখবে আমাকে, বিয়ের ব্যবস্থা করবে। মা মারা গেছে অনেকদিন, তবু আজকাল হঠাৎ হঠাৎ এক এক সময় মার উপর খুব রাগ হয়। মা অত খুঁতখুঁতে অত সাবধানী ছিল বলেই তো ও এমন জবুথবু হয়ে গেছে। ছেলেদের সঙ্গে বেপরোয়া হয়ে মিশতে ভয় পায়। তা না হলে কলেজে পড়বার সময় সেই যে ছেলেটা মনের মাথায় দাঁড়িয়ে থাকতো। জয়ন্তী একবার অতীশের দিকে তাকালো। দূরের একটা টেবিলে মাথা গুঁজে টেবিল জোড়া পেশিটের পাতায় টিক দিয়ে যাচ্ছে অতীশ। জয়ন্তীর বাঁদিকে আরো 3খানা ছোট ছোট টেবিল, তারপরে একটা বিশাল জানালা। বাড়িটা অনেক কালের পুরনো, তাই তো জানালা দরজা বেশ বড় বড়। কিন্তু তার ওপাশেই একটা ম্যাচ বক্স প্যাটার্নের নতুন বাড়ি উঠে জানালার প্রায় সবটুকুই ঢেকে দিয়েছে। তাদের ছাদের উপর থেকে মাত্র 1 ফুট বাই 4 ফুট চৌকো আকাশ দেখা যায়। আকাশের দিকে জয়ন্তী একবার তাকিয়ে দেখল। আজ বারবার দেখছে। দুপুর থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। টিপটিপ বৃষ্টিকে ওর অবশ্য ভয় নেই। টেবিলের উপর রাখা ফোল্ডিং ছাতাটার দিকে তাকিয়ে ভরসা পেল। বেগুনি রঙের ছোপ ছোপ নকশার ফোল্ডিং ছাতাটা অনেক কষ্টে কিনেছিল। 33 টাকা বলেছিল নিউ মার্কেটে। দরদস্তুর করে সে অবধি 29 টাকায় পেয়েছিল। আপিসের তৃপ্তি দিয়ে দাম জিজ্ঞেস করেছিল। ও বলেছে 37। 29 আসল দাম হলেও সে মাসে ওর খুব টানাটানি গিয়েছিল। ছাতাটা একবার হাত দিয়ে ছোবার ইচ্ছে হলো বলেই হয়তো সেটাকে বাঁ দিক থেকে এনে ডান দিকে রাখল। ছাতাই এখন ওর একমাত্র ভরসা। মারাঠিরা কারা যেন স্বামীকে ছত্রধর বলে না? না, ছাতাটা তো এখন আর হবে না। একটা সঙ্গী, মানে বন্ধু, ঠিক কি যে চায় ও জয়ন্তী নিজেই জানে না। শুধু এইটুকু বুঝতে পারছে ও এখন বিয়ে করতে চায়। তার একটা সম্ভাবনা আবার এসেছে বলেই মনটা আজ বেশ খুশি খুশি। দিদি জামাইবাবু একটা সম্বন্ধ এনেছে। আজ সন্ধ্যে 7টায় দিদির বাড়িতে আসবেন ভদ্রলোক জয়ন্তীকে দেখতে। খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছিল। জামাইবাবুর সব কথাই তো রহস্য। ভদ্রলোকের চেহারাটা ওর কাছে কিন্তু একটুও স্পষ্ট হয়নি।
তবে নামটা খুব ভালো লেগেছে, আলোক। তার নামটা ভালো লেগেছে বলে নিজের নামটা পুরনো মনে হচ্ছিল। তবে খবরটা জয়ন্তী কাউকেই জানায়নি, জানায়ও না, তৃপ্তিদিকেও না। তৃপ্তিদি জানেন না বলে জিজ্ঞেস করেছিল, কি রে জয়েন, এমন উড়ু উড়ু কেন আজ? অতীশের সঙ্গে কিছু এগিয়েছে নাকি? তৃপ্তিদি ঠিক ধরেছেন, আজ ওর মন সত্যি উড়ু উড়ু। হালকা এক পোষ পাউডার মুখে লেগে থাকার মতো, একটু হাসি লেগে আছে। চোখ দুটো এক ফাঁকে দূরে বসা অতীশকে ছুঁয়ে হাত লাট্টুর মতো ফিরে আসতেই ওর হাসি পেল। অতীশের কালো টুথব্রাশের মতো গোঁফ এখন অবশ্য আর তেমন খারাপ লাগে না, দেখে দেখে সহ্য হয়ে গেছে। আচ্ছা, অতীশ ওকে সেদিন কি বলতে চেয়েছিল? বলে ফেললেই তো পারত। জয়ন্তী অবশ্য রাজি হতো না, কেরানিকে বিয়ে করবার কথা ও ভাবতেই পারে না, তবু শুনতে ভালোই লাগতো। একবার টিপ টিপ বৃষ্টির ঘষা কাচ আকাশের দিকে তাকিয়ে অলোকার দিকে তাকালো। কেন যে অলোকাকে সকলে সুন্দরী বলে বুঝতেই পারে না। আসলে বয়স তো কম, অত রংচঙে শাড়ি পরে, তাই। স্মার্ট স্মার্ট না চাই, আসলে চালু খুব। অতীশের সঙ্গে কেমন ন্যাকা ন্যাকা কথা বলে। আর অতীশেরই বা ওর সঙ্গে অত কথা বলবার দরকার কি? যাকে বলুকে, অতীশ সম্পর্কে ওর তো আর বিশেষ কোনো দুর্বলতা নেই। আচ্ছা তৃপ্তিদি, ছেলেদের নাম আপনার কিরকম পছন্দ বলুন তো? দুপুরে মাদ্রাজি রেস্টুরেন্টে কফি খেতে যায় ওরা সব কটা মেয়ে। সেখানে গল্প করতে করতে জয়ন্তী হঠাৎ জিজ্ঞেস করেছিল। তৃপ্তিদি হেসে বলেছিলেন, অতীশ নামটা তো গ্র্যান্ড। অতীশকে নিয়ে সকলে এত ঠাট্টা করতো বলেই নিজের অজান্তে 2-4 দিন অতীশ সম্পর্কে ও কিছু ভাবতেও শুরু করেছিল। অথচ অতীশ ওর দিকে তাকালে কিংবা কারোর সঙ্গে ওকে নিয়ে কিছু আলোচনা করছে শুনলে ও ভিতরে ভিতরে ভীষণ রেগে যেত। আবার তৃপ্তিদির কাছে সে কথা শুনতেও ভালো লাগতো। কিন্তু আজ আর ওসব কিছু ভাবতে ইচ্ছে করছে না। আজ ওর সমস্ত মন পড়ে আছে দিদির বাড়িতে, ঘড়ির কাঁটায়। সন্ধ্যে 7টায় আলোক আসবে। আলোকের চেহারাটা ও একটু ভেবে নিতে চেষ্টা করলো। আচ্ছা, ভদ্রলোকের বয়স তো 32, জামাইবাবু বলেছিলেন। কিন্তু বয়স শুনে চেহারা কেমন হবে ভাবা যায় নাকি? মার তো সবেতেই আপত্তি ছিল, জামাইবাবুকে আর সকলের মতো সঞ্জয়দা বলাতেও আপত্তি। মা মারা যাবার পর একদিন ও বলেছিল, এই জামাইবাবু, এবার থেকে আপনাকে সঞ্জয়দা বলবো। ব্যাস, দিদি কপাল কুঁচকে এমনভাবে তাকিয়েছিল। জামাইবাবুর সঙ্গে রসিকতা দিদি একদম পছন্দ করে না, তাই রসিকতা করেও সে যে জিজ্ঞেস করবে আলোক নামের লোকটি কালো না ফর্সা, তারও উপায় ছিল না। কালোয় অবশ্য জয়ন্তীর এখন আর তেমন আপত্তি নেই। ছেলেবেলায় সকলেই তো বোকা থাকে, তা না হলে মামাবাবু যখন একবার সম্বন্ধ এনেছিলেন কালো শুনেই ও বেঁকে দাঁড়িয়েছিল। কি ভুলই না করেছে। মিস দাস, আমার সেই ফ্রেন্ডের দরখাস্তটা চেপে বসে রইলেন, দিন না আজ সাহেবের কাছে পাঠিয়ে। দীননাথ এসে দাঁড়ালো জয়ন্তীর টেবিলের সামনে। জয়ন্তী হেসে বলল, আজ না, কাল নিশ্চয় দেব, নিজে গিয়ে সই করিয়ে আনবো। আসলে ফাইলপত্র ছুঁতেই ভালো লাগছে না জয়ন্তীর। সমস্ত শরীর মন জুড়ে ওর এখন শুধুই একটা উৎকণ্ঠা। জানে সেসব অতি কিছুই হবে না, তবে কেমন যেন নার্ভাস নার্ভাস লাগছে। জয়ন্তী আবার একবার আকাশের দিকে তাকালো, বোধহয় বৃষ্টির শব্দ শুনে। আরে, এর মধ্যে টিপটিপ বৃষ্টি বেশ ঝেঁপে এসেছে, বড় বড় ফোঁটা পড়ছে। সেদিকে তাকিয়ে ওর কেমন ভয় ভয় করলো।
আরো জোরে আসবে না তো? ভয় ভয় করল। হাতের ঘড়িটার দিকে তাকালো। বৃষ্টি দেখল ঠায় তাকিয়ে থেকে। আর বৃষ্টি দেখতে দেখতে গুনগুন করে উঠতে ইচ্ছে হলো। কিন্তু আপিসে বসে গুনগুন করলে আর রক্ষে আছে নাকি? মামার অসুখের সময় পিসিমা এসে মাকে বলেছিল, জয়ন্তীরা বিয়ে টিয়ে দেবে না নাকি? কিন্তু জয়ন্তীর সমস্ত শরীর চিড়বিড় করে উঠেছিল সেদিন। বিয়ের কথা কেউ বললেই ও রেগে যেত। যাবেন না কেন? ওর নিজেরই তো তখন বিয়ে করতে খুব ইচ্ছে হতো, অথচ বাড়িতে কেউ কোনো আলোচনাই করতো না, কিংবা ওকে এড়িয়ে মা বাবা চেষ্টা করত। কিন্তু পিসিমা এমনভাবে কথাটা বলেছিল যেন জয়ন্তীরই দোষ। হ্যাঁ, সেসব দিনে কেউ বিয়ের কথা বললেই ওর খুব কান্না পেত। কারা একবার যেন দেখতে এসেছিল, সেটা বোধহয় তৃতীয়বার। ছেলেটার মুখ দেখেই বুঝেছিল ওর সেদিন রাত্রে কান্না পেয়েছিল। তারপর মা মারা গেল, বাবার অসুখ। চাকরিটা না পেলে কি যে হতো জয়ন্তী, ভেবেই পায় না। বেশ বর্ষার দিন। চল চল, আজ দল বেঁধে একটা সিনেমা দেখতে যাই, চল জয়েন। দুপুরে একবার তৃপ্তিদি বলেছিলেন। জয়ন্তী এড়িয়ে গেছে, বলেছে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তৃপ্তিদি, আর একদিন যাব। আসলে কিছু একটা অজুহাত তো দিতেই হতো। ও তো বলতে পারতো না আমাকে আজ দেখতে আসবে। অতীশকে নিয়ে ঠাট্টা শুরু হবার পর থেকেই আজকাল ওর কেবলই ইচ্ছে হয় আপিস শুদ্ধ লোককে ও হঠাৎ একদিন অবাক করে দেয়। আচ্ছা, এমন হয় না? নিজের মনকেই যেন প্রশ্ন করল। আলোক নাম তো বেশ সুন্দর। ভদ্রলোক দেখতেও যদি খুব সুন্দর হন, যদি, হ্যাঁ, এখনই তো 500-600 টাকা পায়, জামাইবাবু বলেছিলেন। কিন্তু বিয়ের আগেই হঠাৎ খুব বড় অফিসার হয়ে গেলেন। বিয়ের দিন তাহলে সব কটা মুখ কালো হয়ে যাবে। তৃপ্তিদি, অলকা, হ্যাঁ, অলকা খুব জব্দ হবে। আর অতীশ বুঝবে কার দিকেও হাত বাড়াতে গিয়েছিল। দূর চাই, কিছু হোক আর না হোক, আর জয়ন্তীর ভীষণ ভালো লাগছে। আগে কেউ দেখতে এসে পছন্দ না হবার মতো মুখ করে যখন চলে যেত, কিংবা বলতো পরে জানাবো, তখন ওর খুব খারাপ লাগতো। বাড়িতে সবাইকে শাসাতো, এরপরে কেউ এলে দেখো ঠিক বেরোবো না, খুব রাগারাগি করত। কিন্তু এখন তো জয়ন্তীর আর মনেই পড়ে না কতদিন ওকে কেউ দেখতে আসেনি। সে কথাটা ভেবে ওর বুকের ভিতরটা একদিন খাঁ করে উঠত। একদিন মনে হতো আর বুঝি কোনোদিনই কেউ দেখতে আসবে না। কিন্তু আকাশের দিকে তাকিয়ে, ঝড়ো ঝড়ো বৃষ্টির ফোঁটাগুলির দিকে তাকিয়ে ওর মনের ভিতরটা বিরক্তিতে ভরে উঠছে। আজকের দিনটা বৃষ্টি না হলেই কি চলতো না? কত দূর থেকে আসবেন ভদ্রলোক। ভদ্রলোক কি, আলোক, হ্যাঁ আলোক। বেচারি বৃষ্টিতে ভিজে যাবে না তো? না, ঘড়িটার দিকে তাকিয়ে স্বস্তি পেল। এখনো 5টা বাজতে অনেক দেরি, তার আগে নিশ্চয়ই বৃষ্টি থেমে যাবে। তাছাড়া জয়ন্তী বৃষ্টিতে ভিজতে ভিজতেই নয় যাবে। ওর ফোল্ডিং ছাতাখানা কতটুকুই বা বৃষ্টি বাঁচাবে। কিন্তু আলোক তো আসবে সেই সন্ধ্যে 7টায়। আচ্ছা, আলোকের সঙ্গে আর কি কেউ আসবে? কোনো বন্ধু টন্ধু, কিংবা দাদা ভগ্নিপতি, তার বৌদি টৌদি, কেউ আসবে না তো? মেয়েরা কেউ এলে বড় অস্বস্তি লাগে, বড্ড খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, নানান কথা জিজ্ঞেস করে। কত সাবধান হয়ে উত্তর দিতে হয়, কোন কথার কি মানে বের করবে কে জানে। হঠাৎ এক ধমকা বাতাস ঘরে ঢুকে কাগজপত্র ধুলোবালি সব উড়িয়ে দিল সেই মুহূর্তে। আর আপিসুদ্ধ
সবাই উল্লাসে চিৎকার করে উঠল। বাতাসটা ঝোড়ো, ঠান্ডা। জয়ন্তী তাকালো জানলার দিকে, জানালার ছোট্ট আকাশের দিকে। আকাশে কালো কালো মেঘ। জয়ন্তীর মুখেও নামলো। কি আশ্চর্য, আজকের দিনটা এমন বৃষ্টি না হলে কি চলতো না? ভীষণ জোরে যদি বৃষ্টি আসে, রাস্তায় জল জমে যদি জ্যাম হয়ে যায়। না না, জয়ন্তীকে যেমন করে হোক 7টার আগে পৌঁছতেই হবে। ওর হাত ঘড়িটার দিকে আবার তাকালো। আলোককে দেখতে যেমনই হোক, যত সাধারণ চাকরিই করুক, যদি জয়ন্তীকে পছন্দ করে ও রাজি হয়ে যাবে। মনে মনে ভাবলো জয়ন্তী। সুনন্দা ওর পাড়ার বন্ধু। সুনন্দার মা একবার একটি ছেলের কথা বলেছিলেন। হাতে পাত্র আছে একটি, বয়স একটু বেশি। এমন কি আর বেশি? বলো তো, দেখে যেতে বলি। ব্যাস ওইটুকুই। জয়ন্তীকে স্পষ্ট করে বলবে নাকি? কিন্তু সুনন্দার মা আর কোনো কথা বলেননি। তারপর অনেকদিন পরে বলেছিলেন, তোমাকে তো বলেছিলাম, তুমি তো সাড়া দিলে না। কি যে ভাবে সকলে জয়ন্তীকে। জয়ন্তী কি মুখ ফুটে সকলকে বলবে নাকি? জামাইবাবু একদিন ঠাট্টা করে বলেছিলেন, আমার তো ধারণা ছিল নিজেই ঠিক করে রেখেছ। নিজেই তো ঠিক করে রেখেছ। যখন বয়স কম ছিল তখন যদি মা একটু ঢিলে দিত তাহলে যেন পারতো না জয়ন্তী। ছোট দাও, একদিন ওকে শুনিয়ে শুনিয়ে বৌদির সঙ্গে গল্প করতে করতে বলেছিল, নিজে বিয়ে করাই ভালো। শুনে সমস্ত শরীর জ্বলে উঠেছিল ওর। কিন্তু আজ কারোর ওপর ওর কোনো রাগ নেই। আজ কেমন যেন একটু একটু আশা পাচ্ছে। এখন তোর বয়স 28। মধুপুরে যেবারে বেড়াতে গিয়েছিল, সেই যে সদানন্দ না কি যেন নাম, হাত দেখার ছল করে বারবার ওর হাত ধরত। সেই কথা মনে পড়তেই ঠিক করে নিজের মনে হেসে ফেলল জয়ন্তী। সদানন্দ বলেছিল, 28 বছর বয়সে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। বিয়ের কথা জিজ্ঞেস করতে পারেনি, তখন তোর মাত্র 22। জীবনের মোড় ঘোরাবার জন্যে ও ব্যস্তও ছিল না। এখন মনে হচ্ছে ওটা বোধহয় বিয়েই। নিশ্চয় ওর জন্যে একটা কিছু সুন্দর কিছু একটা অপেক্ষা করে আছে। তা না হলে এত বছর বাদে হঠাৎ একটা সম্বন্ধ আসবে কেন? মিস দাস, বাড়ি যাবেন না নাকি? অনন্তবাবু হাঁক দিলেন। হাতে ছাতা নিয়ে উঠে দাঁড়িয়েছেন। ঘড়ির দিকে তাকিয়ে জয়ন্তী উঠে দাঁড়ালো। এখনো আধ ঘন্টা বাকি 5টা বাজতে। তবু বৃষ্টির জন্যে সকলেই যখন উঠে পড়েছে, জয়ন্তীর তো আজ আপিসে আসার ইচ্ছেই ছিল না। এ কদিন খুব অস্বস্তিতে কেটেছে ওর। কেবলই ভয় হয়েছে, আপিসের কারোর যদি আত্মীয় হয় ওই আলোক, যদি কোনো রকমে এরা কেউ জানতে পারে। এখন ভয় হচ্ছে, যদি আলোকের ওকে পছন্দ না হয় আর তারপর এরা কেউ জানতে পারে। জামাইবাবু ওর আপিসের নাম বলেনি, কিন্তু আজ দেখতে এসে আলোক যদি জিজ্ঞেস করে। সকলের পিছনে পিছনে জয়ন্তীও নেমে পড়ল। ফোল্ডিং ছাতাটা খুলে কাদা বাঁচিয়ে কোনো রকমে বাস স্টপে এসে দাঁড়িয়েছে। দেখল অতীশ ওকে দূর থেকে লক্ষ্য করছে। একদিন এই বাস স্টপে অতীশ এসে হাজির হয়েছিল। হঠাৎ কাছে এসে বলেছিল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন কে কোথায়, তৃপ্তিদি কি অলকা ওরা দেখে যদি ফেলে। জয়ন্তী ভয়ে কাঠ হয়ে বলেছিল, আমি আজ ভীষণ ব্যস্ত বলেই বাসে উঠে পড়েছিল। অতীশ কি বলতে চেয়েছিল ও শোনা হয়নি। তার জন্য ওর বুকের মধ্যে একদিন কেমন কেমন করে, একদিন ইচ্ছে হয়
ডেকে জিজ্ঞেস করে, কিন্তু আজ সেসব কোনো ইচ্ছেই নেই। আজ আলোক ও সমস্ত মন জুড়ে বসে আছে। শুধু আলোক নামটা ও কল্পনার মধ্যে যার চেহারা আনতে পারছে না। আচ্ছা, ভদ্রলোকের কথাবার্তা কেমন? খুব কি সপ্রতিভ নাকি লাজুক লাজুক? বাস স্টপে দাঁড়িয়ে থাকতে থাকতেই ঝোড়ো বৃষ্টি এলো। আর একটু হলেই হাতের ছাতাটা উড়ে যেত। ওই ছোট্ট ছাতায় বৃষ্টি আটকাতে পারছে না ও। জলের ঝাপটায় সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। কি বৃষ্টি রে বাবা, কি বৃষ্টি! জয়ন্তী ভেবেছিল আগে বাড়ি যাবে, তারপর বৃষ্টি থামলে সেজেগুজে দিদি বাড়িতে আসবে। কিন্তু বাসে উঠতেই এত দেরি হবে যে সমস্ত রাস্তা জ্যাম হয়ে এতখানি সময় পার করে দেবে, ও ভাবতেই পারেনি। দিদির বাড়িটা বার হয়ে যেতেই ও ঘড়ির দিকে তাকালো। দেখলে 6টা বেজে গেছে। না, আর বাড়ি যাওয়া হবে না। বৃষ্টি বোধহয় থামবেই না। তাই পরের স্টপে ও নেমে পড়ল। কাদা জলের মধ্যে দিয়ে হেঁটে ফিরে আসতে আসতে চটিটা ছিঁড়ে গেল। বিরক্তিতে সমস্ত মনটা ভরে উঠল জয়ন্তীর। না, নেমে পড়েও ভালোই করেছে। বাড়ি হয়ে দিদির বাড়ি আসতে পারত কিনা তার ঠিক নেই। হয়তো দেরি হয়ে যেত। 7টা, সন্ধে 7টায় আলোক আসবে কথা আছে। ছোট মাসি, তোমার নাকি আজ ইন্টারভিউ? দিদির মেয়ে সুমি এখন ক্লাস 8-এ পড়ে। সে জয়ন্তীকে দেখতে পেয়েই হেসে উঠে বলল। তার মা ধমক দিল। জয়ন্তী অপ্রতিভ ভাবটা হেসে ঢাকা দিল। বলল, হাসবো না ভেবেছিলাম, জামাইবাবু প্রেস্টিজ রাখতে, আসতেই হলো। জামাইবাবু কাছেই ছিলেন। হতাশভাবে বললেন, এই বৃষ্টিতে আজ কি আর তারা আসবে? জয়ন্তীর হাসিটা দপ করে নিভে যাচ্ছিল। ও চেষ্টা করে হেসে উঠল। বলল, জানি, তবু আসতে হলো। ভদ্রলোকরা যদি এসে ফিরে যান তখন তো আমাকে আপনিই গালাগালি দিতেন। কিন্তু জয়ন্তীর মন বলল, ওরা যেন আসে, ওরা যেন আজ আসে। তারপর সমস্ত ব্যাপারটাকে হালকা করে দিয়ে ও দিদিকে বলল, এই দিদি, চল চল চা করি আগে, জলে ভিজে একেবারে ঠান্ডা হয়ে গেছি। দিদি বলল, আগে কাপড়টা ছেড়ে ফেল। একখানা 8 পৌড়ে শাড়ি আলনা থেকে নিয়ে কল ঘরে চলে গেল। একবার ইচ্ছে হলো দিদিকে বলে, দিদি, তোর আলমারির চাবিটা দে, ভালো শাড়ি একখানা বের করে রাখি। ফিরে এসে ও রান্নাঘরে চা করতে বসল। কিন্তু মন কেবলই বলতে লাগলো, ওরা আসবে, ওরা আসবেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে উঠে এলো জয়ন্তী। এ ঘর ও ঘর ঘুরল, আজে বাজে কথা বলল। কিন্তু ওর চোখ বারবার ড্রেসিং টেবিলের উপর দিয়ে ঘুরল। মনে মনে ভাবল, দিদির ভায়োলেট শাড়িখানা পরব। ভায়োলেট টিপ আছে কিনা জিজ্ঞেস করতে লজ্জা হলো বলে ড্রেসিং টেবিলের উপরে টুকিটাকি তন্ন তন্ন করে দেখল। তারপর হাতের ঘড়িটার দিকে তাকিয়ে টাইম পিসটার সঙ্গে মিলিয়ে নিল। জামাইবাবু রেডিওটা খুলে দিয়ে বললেন, ফোনে তো এসে হাজির, কিন্তু এখন। জয়ন্তী হেসে বলল, আমি তো বৃষ্টি দেখে আসবো না ভেবেছিলাম, শুধু আপনার কথা ভেবে হঠাৎ নেমে পড়লাম। জয়ন্তী একসময় দেখল ঘড়ির কাঁটা 7টার ঘরে। হ্যাঁ, কাঁটায় কাঁটায়। ওর বুকের মধ্যে তখন যেন কি একটা তোলপাড় হচ্ছিল। একটা ট্যাক্সি দাঁড়ানোর শব্দ হলো। মিটারের ফ্ল্যাগ তোলবার ক্রিং ক্রিং শব্দ। ওর বুকের মধ্যে আনন্দ আর উত্তেজনার ঝড় বয়ে গেল। ও অনেকক্ষণ চুপচাপ অপেক্ষা করল। না, জামাইবাবু ফিরলেন না। তবে কি ওদের দেখে জামাইবাবু রাস্তা অবধি এগিয়ে গেছেন? জয়ন্তী বলল, দিদি, তোর ভায়োলেট শাড়িটা দিস। দিদি বলল, আগে ওরা আসে কিনা দেখ। জামাইবাবু ফিরে এসে বললেন, না,
পাশের বাড়ির। তারপর নিজেই বললেন, এলেও এত তাড়াতাড়ি আসতে পারবে না। জয়ন্তী তখন একটা পত্রিকার পাতায় ডুবে গেছে, এমনই ভান করল, এমন যেন জামাইবাবুর কথা কানেই যায়নি। কিন্তু কান সজাগ, রাস্তার একটা হর্ন কিংবা রিক্সার ঠুনঠুনো একবার আশা দিয়ে মিলিয়ে গেল। 8টা বেজে গেল, 8:30টাও বেজে গেল। বারান্দা থেকে দেখল বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারিদিকের অন্ধকার জলে ভিজে আরো অন্ধকার হয়ে গেছে। দিদি বলল, আর রাত করিস নে জয়েন, বাবা ভাববেন। জয়ন্তী বলল, হ্যাঁ এইবার যাব। কিন্তু যাবার কোনো ইচ্ছেই হলো না। এতক্ষণ যখন অপেক্ষা করেছে, আর একটু অপেক্ষা করাই তো ভালো। যদি আলোক, না না, এখন আর আলোক নয়, যদি ভদ্রলোকেরা এসে পড়েন। আলোক নামের উপর এই কদিন ধরে তিল তিল করে ও একটা সত্যিকারের মানুষকে গড়ে তুলেছিল, প্রায় চোখে দেখতে পাবার মতো, হাত বাড়িয়ে ছুঁতে পাবার মতো। এখন সে আবার নিছক একটি লোক, আলোক নয়। 9টার সময় জয়ন্তী বলল, চলি রে দিদি, কাল শাড়িটা পাঠিয়ে দেব। অন্ধকারে রাস্তায় নেমে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। একবার থমকে দাঁড়ালো, হেডলাইট জ্বলা একটা গাড়ি আসছে দেখে। রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে চেয়ে রইল দিদির বাড়ির সামনে গাড়িটা দাঁড়ায় কিনা। না, গাড়িটা যেমন স্পিডে আসছিল তেমন স্পিডেই বেরিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত হাঁটতে শুরু করলো সামনের বাস স্টপের দিকে। সমস্ত মন ভেঙে পড়েছে। ওর হঠাৎ অতীশের কথা মনে পড়ল। অতীশ নিশ্চয় আবার একদিন ওর কাছে এসে বলবে, আমার কথাটা শোনবার সময় হবে না আপনার? আরে ধুর, এসব কি ভাবছে? বাবা নিশ্চয় বসে আছে, অপেক্ষা করে আছে কি খবর নিয়ে যায় ও তা জানবার জন্যে। বাসটা আসছে দেখে হাত তুলল, কিন্তু বাড়ি ফিরতে ওর একটুও ইচ্ছে নেই। ফিরে গিয়ে বাবাকে কি বলবে? আলোকরা আসেনি সেই কথা? বাবা শুনে নিশ্চয় ভীষণ কষ্ট পাবেন। বাবার জন্যে জয়ন্তীর ভীষণ কষ্ট হলো। ওর মনে হলো বাবার সামনে গিয়ে দাঁড়াতেও পারবে না। ওর মনে হলো ও তো কিছুই চায় না, চাইবার বয়স পার হতে চলেছে। ও শুধু সকলের সামনে গিয়ে দাঁড়াতে চেয়েছিল। ও শুধু সকলের সামনে গিয়ে দাঁড়াতে চেয়েছিল। শেষ হলো আজকের গল্প, রমাপদ চৌধুরীর লেখা গল্প শেষ বৃষ্টি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবার অনুরোধ রইল, যাতে আমার কবিতা পাঠ চ্যানেল সকলের কাছে পৌঁছে যায় যারা গল্প শুনতে ভালোবাসেন, যারা গল্প পড়েন শোনেন। সবাইকেই বলছি নোটিফিকেশন অন রাখার জন্য। প্রতিদিনই এই চ্যানেলে একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।